বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে যে কি কি আমাদের গণিতে অঙ্ক কয়টা। আমাদের গণিতে অঙ্ক কয়টি? অঙ্ক 10টি। আমাদের গণিতে অঙ্ক 10টি। কি কি টি অঙ্ক? অঙ্ক অঙ্ক এটাকে সংখ্যা প্রতীকও বলা হয়। অঙ্ককে সংখ্যা প্রতীক, হ্যাঁ, সংখ্যা প্রতীকও বলা হয়, ঠিক আছে। অঙ্ক কি কি সংখ্যা প্রতীকও বলা হয়। দেখো 10টা সংখ্যা প্রতীক বা অঙ্ক আছে। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, এই 10টা। এখানে দেখো, এখানে দেখো মোট 10টা। এখানে মোট 10টা অঙ্ক আছে। এখানে মোট 10টা অঙ্ক আছে। এই যে দেখো, এই 5টা আর এই 5টা, মোট কয়টা অঙ্ক আছে এখানে? 10টা অঙ্ক আছে। দশটা। এই 10টা অঙ্ক দিয়েই আমাদের গণিতে যত সংখ্যা আছে, গণিতে যত সংখ্যা আছে সবগুলা এই 10টা সংখ্যা, এই 10টা প্রতীক দিয়েই যে কোনো সংখ্যা লেখা যায়। আমাদের গণিতে যত সংখ্যাই আছে, তো সবগুলা সংখ্যাই এই 10টা প্রতীক দিয়ে লেখা যায়, ঠিক আছে। তো এখন এই 10টা প্রতীকের মধ্যে এই শূন্যটা সার্থক অঙ্ক নয়। শূন্য সার্থক অঙ্ক নয়, বাকিগুলা সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত এরা কি সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে এদের নিজস্ব মান থাকবে, ঠিক আছে, এদের নিজস্ব মান থাকবে। আচ্ছা, আমি বোর্ডটা একটু অ্যাডজাস্ট করি, 2 মিনিট। এই যে, আচ্ছা, দেখো আমাদের তাহলে কি এইগুলো শূন্য কি সার্থক অঙ্ক? শূন্য সার্থক অঙ্ক নয়। বাকি এই যে 9টা, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। বাকি যে 9টা সেগুলো হচ্ছে কি সার্থক অঙ্ক। শূন্য কি সার্থক অঙ্ক? শূন্য কি সার্থক অঙ্ক? না, শূন্য না, সার্থক, শূন্য সার্থক অঙ্ক নয়। কারণ শূন্যের নিজস্ব কোনো মান নেই। শূন্যের নিজস্ব মান নেই। শূন্য মান নেই। নিজস্ব মান নেই। কিন্তু নেই। কিন্তু দেখো, শূন্যের কি কোনো নিজস্ব মান আছে? আমরা দেখো কখনোই কিন্তু বলি না আমার কাছে 0টি কলম আছে, 0টি পেন্সিল আছে, 0টি চকলেট আছে, এটা আমরা বলি না। কিন্তু আমরা দেখি, আমরা এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো ব্যবহার করি যে আমার কাছে 5টি কলম, 7টি খাতা, এই ধরনের আছে, ঠিক আছে। তো এই জন্য এগুলার মান আছে, কিন্তু শূন্যের কোনো মান নেই। শূন্য একা একা কোনো মান প্রকাশ করে না। শূন্য কারোর সাথে বসতে হয়। যেমন দেখো, 2-এর সঙ্গে যখন শূন্য বসে তখন কিন্তু এটার মান 20। হুম, কিন্তু শুধু শূন্যের কোনো মান নেই, ঠিক আছে। নেই। তাহলে আমরা এটা আমরা ক্লিয়ার যে আমাদের সার্থক অঙ্ক কোনগুলো আর যে কোনগুলো সার্থক অঙ্ক নয়। এখন আরেকটা জিনিস আমরা বলছিলাম যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য ব্যতীত যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, শূন্য ব্যতীত যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সেগুলো কি স্বাভাবিক সংখ্যা। মনে আছে? মনে আছে কি? সংখ্যাটা মনে আছে? জি। আচ্ছা। আর অঙ্কপাতন, অঙ্কপাতন হচ্ছে আমরা যখন এই অঙ্কগুলো বসায় বসায় যে কোনো সংখ্যা লিখি তখন তাকে অঙ্কপাতন বলে। কোন অঙ্কপাতন বলে। এগুলোকে অঙ্কও বলা হয়। এই 0 থেকে 9 পর্যন্ত এদেরকে অঙ্ক বলা হয়। আবার সংখ্যা প্রতীকও বলা হয়, মানে সংখ্যা লেখার জন্য এই প্রতীকগুলো ব্যবহার করা হয়, এই জন্য একে সংখ্যা প্রতীকও বলা হয়, ঠিক আছে। আর জি।
হ্যাঁ, দেশীয় এবং আন্তর্জাতিক যে সংখ্যা পাঠ করার বা বলার যে রীতি, এটা কি তোমাদের মনে আছে? দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যে সংখ্যা গত ক্লাসে পড়ছিলাম, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে যে আমরা সংখ্যা পড়ি বা বলি, সেটার একটা রীতি আছে। হুম, বা লিখি। আহ এই দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, সেটা কি কিছুটা মনে আছে? মাথায় মাথায় আছে? দেশীয় পদ্ধতিতে সংখ্যা পড়ার যে রীতি, আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম, মনে আছে কিছু? দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, এটা কি তোমাদের মনে আছে কিছু? হ্যাঁ। দেশীয় পদ্ধতিতে আমরা কমা কখন কখন দেই? দেশীয় পদ্ধতিতে আমরা কমা কোথায় ব্যবহার করি? দেশ- 1 2 3 4 ইত্যাদি। আমরা এই সংখ্যাটাকে কিভাবে পড়বো? হ্যাঁ, আমরা ধরো এটা দিছে, আরেকটা ধরো, আরেকটা সংখ্যা এরকম যদি থাকে, হ্যাঁ, এই সংখ্যাটা আমরা কিভাবে পড়বো বা লিখবো কথায়, সেটা কি তুমি জানো? এটা কি বলতে পারবা কি বলে কথায়? দেখো, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, তুমি কি গত, আচ্ছা। হ্যাঁ বলো বলো, চেষ্টা করো। আচ্ছা, আহ তুমি পারছো না, হ্যাঁ। গত ক্লাসটা কি তুমি করছিলা, সম্পূর্ণ ক্লাসটা করছিলা গত মঙ্গলবার? না। ক্লাসটা তো করতে হবে রেগুলার। রেগুলার ক্লাস না করলে কিন্তু গ্যাপ পড়ে যাবে, তখন আর ওই জিনিস কি তুমি নতুন করে আবার শিখতে হবে। ঠিক আছে? তাহলে তোমার গত ক্লাস মিস গেছে, তার মানে কি? তাহলে তুমি ওই আলোচনাটাই তো জানো না, তাহলে তুমি কিভাবে আনসার করবা? দেখো, আমরা যখন কোনো সংখ্যা পড়বো বা লিখবো, হ্যাঁ, এটার একটা নিয়ম আছে। আমরা যখন কোনো সংখ্যা পড়বো লিখবো, সেটার একটা নিয়ম আছে। তো সেই নিয়ম অনুসারে আমাদেরকে সংখ্যা পড়তে হবে, লিখতে হবে। তো যেমন আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যা পড়ার যে নিয়ম, সেটা হচ্ছে, ধরো কোনো একটি দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা কিভাবে পড়বো, যেমন ধরো 2 3 7 9 8 5 6 3 2 1, হ্যাঁ। দেখো, এটা কি একটা সংখ্যা না? এটা কি একটা সংখ্যা না? জি। হ্যাঁ, এই সংখ্যাটা আমরা দেশীয় পদ্ধতিতে, দেশে আমাদের দেশে কিভাবে পড়া হয়, হ্যাঁ। এই দেশীয় পদ্ধতির নিয়মটা হচ্ছে 3 অঙ্কের আগে কমা অবশ্যই দিতে হবে। হুম, 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা, তারপরের গুলা 2 অঙ্কের আগে কমা বসবে, ঠিক আছে? এবং এর উপরে আমরা স্থানীয় মানগুলা লিখবো। প্রথম স্থানকে কি একক বলে না? সংখ্যার ডান দিকের প্রথম অঙ্কের স্থানকে কি বলে? একক। একক। হ্যাঁ, একক দেখা যাচ্ছে, জি। একক। তারপর দ্বিতীয় স্থানকে কি বলে? দশক, তাই না? দশক। তৃতীয় স্থানকে শতক, শতক। শতক। তারপরের স্থানকে হাজার, তারপর হচ্ছে লক্ষ, তারপর কি? নিযুত, তারপর কি? নিযুত। তারপর হচ্ছে কোটি। হ্যাঁ, কোটি। সরি,
অযুত হাজার, সরি, হাজার অযুত লিখি নাই, অযুত লিখতে হবে তো। অযুত, তারপরেরটা কি? লক্ষ। তারপরে নিটটা কি? নিযুত। নিযুত। তারপরেরটা কি? কোটি। 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 তো এইটা আমরা স্থানগুলা লিখে দিলাম, হ্যাঁ। সংখ্যার যে স্থানগুলা আমরা ডান দিক থেকে লিখে দিলাম। এখন আমরা, এটা তো আমরা আগে শিখে ক্লাস 1, মানে 3, 2, 3 এগুলোতে শিখে আসছি। তো এইখানে আমরা নতুন করে সংখ্যা কথায় লিখার যে নিয়ম সেটা আমরা শিখবো আমাদের দেশীয় পদ্ধতিতে। তো এটার পাশাপাশি 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা বসবে। ঠিক আছে। এখন আমরা জি। এখন কিন্তু আমরা খুব সহজে পড়তে পারবো। দেখো, এই যে নিযুত এবং লক্ষ, এই দুইটাকে একসাথে লক্ষ্য পড়া হয়। নিযুত এবং লক্ষ্য একসাথে কি পড়া হয়? লক্ষ্য পড়া হয়। লক্ষ। হ্যাঁ, অযুত এবং হাজার, এই দুই ঘরের সংখ্যাকে একসাথে হাজার পড়া হয়, হাজার। ঠিক আছে। তো জি। এখন আমরা দেখো আমাদের দেশীয় পদ্ধতিতে কিভাবে পড়তে হবে। 1237 কোটি। এই যে কোটি আছে না, কোটি আছে না এখানে, তাহলে এই যে বাম পাশে যাই থাকুক সেটাকে একসাথে কোটি পড়তে হবে। বাম পাশে, হ্যাঁ, কুটির ঘরের বাম পাশে যে সংখ্যায় থাকুক সেটাকে একসাথে কি পড়তে হবে? কোটি। কোটি পড়তে হবে। ঠিক আছে। তো আমরা এটাকে লিখবো 1237 কোটি প্রথমে। 1000, ডান দিক থেকে লেখা শুরু করব। 1237, 237, 1237 কোটি। হ্যাঁ, জি। 9 আর 8, 9 আর 8 মিলে কি হয়? 98, তাই না? 98। 98। নিযুত আমরা পড়বো না, হ্যাঁ। নিযুত আমরা পড়বো না, আমাদের পড়ার সময় নিযুত পড়া হয় না। আমাদের দেশীয় পদ্ধতিতে কি পড়া হয় না? নিযুত পড়া হয় না। ঠিক আছে। নিযুত করা হলো। এই দুইটা অঙ্ক মিলে 98 লক্ষ পড়া হয়। ঠিক আছে। 98 লক্ষ। বুঝছো? বুঝছো কি? বুঝছো কি? 98 লক্ষ। তারপর 5 এবং 6 মিলে কত হয়? কি? 5 এবং 6 মিলে কত হয়? 56। 56। এখানে অযুত পড়া হয় না, আমাদের দেশীয় পদ্ধতিতে অযুত পড়া হয় না, হাজার পড়া হয়। 56 হাজার, 56 হাজার। 56, আর 300। 321, এখানে কোনো কমা নাই, একসাথে পড়বো। 320। 321। তাহলে বুঝলা কিভাবে কিভাবে আমাদের সংখ্যাগুলো কথায় বা লিখতে হয় বা পড়তে হয়। জি। ঠিক আছে, তাহলে বই পাইছো কি? পাইছি। আচ্ছা, তাহলে তোমাদের বইয়ে দেখো, এই যে কত পৃষ্ঠা, 6 নং পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠায় দেখো 2 নং, 2 নং এর ক। 6 নম্বর পৃষ্ঠা, 2 নং এর ক। পাইছো? হ্যাঁ, পাইছি। হ্যাঁ, এখানেই দেখো প্রশ্নটা কি দেওয়া আছে। বলছে কথায় লিখতে বলছে নিচের সংখ্যাগুলো, হ্যাঁ, এগুলো কথায় লিখতে বলছে। তে এখানে সংখ্যাটা লিখো, সংখ্যাটা লিখো 45, 7, 8, 9। 45, 7, 8, 9। হুম, এটা কি কথায় লিখতে পারবা? পারবো। বলো তো কত হবে? দেখো, দেখো। 45,700।
789। 89। আচ্ছা, আমরা স্থানগুলো তো আমরা জানি, এইভাবে লিখবো। আর তাহলে কমাটা দিয়ে নিবা। কমাটা দিয়ে নিবা, কয় অঙ্কের আগে কমা বসে? 2 অঙ্ক। তিন দুই অঙ্ক। অঙ্ক। প্রথমটা 3 অঙ্কের আগে কমা বসবে, ডান দিক থেকে 3 অঙ্কের আগে কমা, তারপরের গুলা 2 অঙ্কের আগে আগে কমা আসবে। যেহেতু আমাদের 2 অঙ্কই আছে আর কিছু নাই, তাহলে আর পরের গুলা আর আমার কমা দরকার নেই। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কমা বসাই দিবা। যেমন ধরো সবার শেষে 93, 900, 765। এটাকে পড়ো তো কিভাবে পড়, আচ্ছা এটা, হ্যাঁ, 93, 900, এই সংখ্যাটা 93, কত আছে, 93 না 83, 83, 90, 900, 765। বলো এটা আমরা এটা কিভাবে পড়বা? 83 একক। এটা কিভাবে আট পড়বা? কোটি 8,39,765। উম, আচ্ছা, আবার বলো তো একটু। 8,39,765। 765, হ্যাঁ। তাহলে কি এখানে কি কমা দিয়ে নিছো তুমি, কি কমা দিয়ে নিছো নাকি দেখে দেখে বলছো? কমা কি দিছো? কমা দিই নাই। আচ্ছা, কমা দিয়ে নিবা। কমাটা দিয়ে নিলে সুবিধা হবে। তাহলে আর ভুল হওয়ার চান্স থাকে না। ভুল হওয়ার অনেক সময় পরীক্ষা খাতায় তাড়াহুড়ো করতে গিয়ে কেউ ভুল, অনেক সময় ভুল হয়ে যায়, তো কমাটা দিয়ে নিবা। 3 ঘর আগে কমা, তারপরে এগুলা 2 অঙ্কের আগে আগে কমা দিবা, ঠিক আছে? বুঝছো? কমাটা দিয়ে তারপর লেখা শুরু করবা। তাহলে এগুলা তুমি এগুলা পারবা, তাই না? এগুলা পারবা। জি। তাহলে আমাদের এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি কি জানা আছে? আন্তর্জাতিক পদ্ধতিটা কি? না। আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে, এখানে আমরা যেরকম 2 অঙ্কের আগে কি কমা বসাইছি, আন্তর্জাতিক পদ্ধতিতে নিয়মটা হচ্ছে 3 অঙ্কের আগে আগে কমা বসবে। আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো, এই সংখ্যাটাই যদি আমি লিখি আবার, এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে পড়া হবে? দেশীয় পদ্ধতিতে আমরা শিখছি, কিন্তু আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আসে যে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো, তখন কিভাবে লিখবা? তখন আন্তর্জাতিক পদ্ধতিটা সহজ। আন্তর্জাতিক পদ্ধতিটা সহজ, 3 অঙ্কের আগে গিয়ে কমা বসাই দিবা। ওখানে কোনো 3 2 নাই। আন্তর্জাতিকে প্রত্যেক 3 অঙ্কের আগে কমা বসবে। 3 অঙ্কের আগে কমা বসবে, ঠিক আছে? 3 অঙ্কের আগে জি। কমা বসবে। তো আমরা কয়টা কমা বসাইছি এখানে, 1 2 3টা কমা, হ্যাঁ 3টা কমা আমরা, এবং প্রত্যেকটাই 3 অঙ্কের আগে কমা বসাইছি। তো এইখানে এখানে যে স্থানীয় মানগুলা আমরা কি লিখবো আন্তর্জাতিক পদ্ধতিতে? একক, দশক, শতক। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক একই, একই পদ্ধতি। কিন্তু তোমার এই যে 3টা অঙ্ক, এইটা এই 3টা অঙ্ককে একসাথে হাজার পড়া হয়। 3টা অঙ্ককে একসাথে হাজার পড়া হয়, ঠিক আছে? পরের 3টা অঙ্ককে একসাথে তোমার মিলিয়ন পড়া হয়। পরের 3টা অঙ্ককে একসাথে মিলিয়ন পড়া হয়, ঠিক আছে? তারপরের গুলাকে বিলিয়ন পড়া হয়। তারপরে যাই থাকুক, বাম পাশে এখন যাই থাকবে সেটাকে একসাথে বিলিয়ন পড়া হবে। তাহলে এটাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখবো? 12 বিলিয়ন, ঠিক আছে? 12 বিলিয়ন, 379 মিলিয়ন, 300
379 কত কত হবে এই সম্পূর্ণ তিনটা, এই তিনটাকে একসাথে পড়তে হবে মিলিয়ন, ঠিক আছে। আগে যেরকম আমরা এই দুইটাকে একসাথে লক্ষ পড়তাম দেশীয় পদ্ধতিতে, এবং ওই দুইটাকে একসাথে হাজার পড়তাম, এবং আগের গুলাকে সম্পূর্ণকে একসাথে কোটি। তো আন্তর্জাতিক নিয়মটা হচ্ছে বিলিয়নের ঘরে যা থাকবে সবগুলোকে একসাথে বিলিয়ন পড়া হবে। মিলিয়নের তিনটা তিনটা অঙ্ক একসাথে কি পড়া হবে, মিলিয়ন। তিনটাকে একসাথে কত কত লিখছি, 379 মিলিয়ন হবে, 379 মিলিয়ন। তারপর কি আছে, 856,000, 856,000, 856,000। তারপর এটা কত, 321। এটা তো আমাদের দেশীয় যেভাবে, আন্তর্জাতিকও সেভাবে, 321। নিয়মটা কি বুঝছো? নিয়মটা কি বুঝছো? বুঝছি বুঝছি। ঠিক আছে, তাহলে এবার আন্তর্জাতিক পদ্ধতি বলুক আর দেশীয় পদ্ধতি বলুক, এই নিয়মে করে ফেলবা, ঠিক আছে। ঠিক আছে। এবার আমাদের কথায় দিয়ে দিতে পারে, কথায় দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে বলা থাকতে পারে, তখন আমরা কিভাবে লিখব। যেমন ধরো তোমাদের ওই যে 1 নং এ দেখো, গ নাম্বার, 1 নং এর গ নাম্বারটা, এটা কথায় দেওয়া আছে, এটাকে সংখ্যায় লিখতে পারবা না অঙ্ক দিয়ে? একের জি। গ, একের গ 76,09,070, হ্যাঁ। তারপর 30,09,004। তো করো তো, এটা করতে পারো কিনা, কমা সহ দিবা, হ্যাঁ, কমা সহ দিবা। 1 নং এর গ, 1 নম্বর। পাইছো? 6 নাম্বার হ্যাঁ, পৃষ্ঠা। পাইছি। মাইদা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, নামা নাবার কথা বলতেছি, নাভা কি এখন শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। আচ্ছা, তুমি 1 নং এর গ নাম্বারটা কি পারবা? 6 নাম্বার পৃষ্ঠা। 70 লাখ। 1 নম্বর গো। হ্যাঁ, পারবো। হ্যাঁ, লিখো। লিখো তাহলে। এটা কথায়, কথায় দেওয়া আছে, অঙ্কে লিখো। Onde? Morrendo no início. Morrendo no início. Três. Não. Três. Não, gente. শূন্য শূন্য তত 50,000। হ্যাঁ, পারছো কি, হয়েছে কি, হইলে আমাকে বলো। হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি লিখতেছি। তারপর দেখো এটা মিলে তোমাদের সঙ্গে মিলছে কিনা, হ্যাঁ। এবং তোমরা যে ক্লাসগুলো করতেছো, তোমরা যেগুলা ক্লাসে করতেছো সেগুলা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সেই গ্রুপে দিয়ে দিও। আমি দেখবো যে তোমাদেরটা হয়েছে কিনা, ঠিক আছে। দেখবো। তাহলে আমরা দেখি যে যেটা লিখছো সেটা কি ঠিক মতো হলো কিনা। তো এখানে আমাদের কি বলছে প্রশ্নে, প্রশ্নে কি বলছে? 76,09,070। 76,76,09,000, 9,000 9,070। 70 দেওয়া আছে, তাই না? তো আমরা প্রথমে কি করব? একক দশক এগুলো একটু লিখে নিবা। একক, দশক, শতক, হাজার। আচ্ছা এখানে বলো তো কি পদ্ধতিতে বলছে, আন্তর্জাতিক না দেশীয় পদ্ধতি? দেখো, দেশীয়। দেশীয় পদ্ধতি। হ্যাঁ, দেশীয় পদ্ধতিতে বলছে। প্রথমে এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা কোন পদ্ধতিতে বলছে। তো আমরা একক, দশক এগুলো আগে একটু লিখে নিব। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলা একটু লিখে নিব। যেহেতু এখানে লক্ষের পরে আর নাই, তাহলে এগুলা না লিখলেও হবে। হ্যাঁ। আচ্ছা, লিখলেও কোনো সমস্যা নাই। 76 লক্ষ বলছে, তাহলে আমরা কি জানি নিযুত এবং লক্ষ মিলে কি একসাথে লক্ষ পড়া হয়, তাই না? তাহলে আমরা 76 বসাই দিব, 76 লক্ষ। ঠিক আছে, 76 লক্ষ বসাই দিলাম। এরপর কি 9,000, হাজারের ঘরে 9 বসাবো। 70, 70 কি সবার শেষে হবে, 70, তাই না? ঠিক আছে, বুঝছো কিভাবে বসাইলাম? হয়েছে। 70 তো লেখা নাই। বুঝছো কিভাবে বসাইছি? অঙ্ক হয়েছে। বুঝছো কি কিভাবে বসাইলাম? বলো। অঙ্ক হয়েছে আমার। না, এটা কিভাবে বসাবা সেই পদ্ধতিটা জানো, কারণ হচ্ছে যে তোমার অন্যান্য আরো বড় বড় বলো, সংখ্যা দিবে, আমি করতে পারছি, তখন বলো। তখন যে করতে পারো। দেখো এখানে যা লেখা আছে সেইভাবে কিন্তু বসাইছি। 76 লক্ষ, এই যে 76 লক্ষ বসাইছি, লক্ষের ঘরে 76 লক্ষ বসাইছি। হাজারের ঘরে হাজার বসাইছি, 9,000। ঠিক আছে। 70, শুধু 70 লিখি, আমরা যেভাবে লিখি সেভাবে লিখছি। এখন এখন কি, এখন এই যে বাকি যে খালি ঘরগুলা আছে সেগুলাতে কি কিছু বসাইতে হবে না? শূন্য। বসা- শূন্য। যে বাকি ঘরগুলা থাকবে সেগুলো তোমাদের এখানে বলা নাই, কিন্তু বাকি ঘরগুলা মানে যেহেতু বলা নাই, সেই ঘরগুলোতে কি বসাইতে হবে? যেমন শূন্য। শতকের ঘরে শূন্য, ও জুতের ঘরেও শূন্য বসাইতে হবে। তারপর আমরা আমাদের যে এইটা পাবো, সেটাই আমাদের আনসার। ঠিক আছে, সেটাই আমাদের আনসার। তো আমরা লিখবো, সুতরাং সংখ্যাটি সংখ্যাটি কমা দিয়ে দিবা। হ্যাঁ, সুতরাং সংখ্যাটি, যেহেতু এটাকে সংখ্যায় লিখতে বলছে, আমরা কথায় অঙ্কে লিখতে বলছে, তো আমরা অঙ্কে লিখবো সংখ্যাটি। সুতরাং সংখ্যাটি 76,09,070। এভাবে লেখার পর আবার এভাবে লিখতে হবে আনসারে, ঠিক আছে। তারপর কি করতে হবে? তিন মনে অঙ্কের থাকবে। 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে আগে কমা দিয়ে দিবা, ঠিক আছে। কমা দিয়ে দিবা, ঠিক আছে। সংখ্যাটি বুঝছো? এটা উত্তর হিসেবে লেখা লাগবে আবার এই জায়গায়। স্যার বললেন মাত্র, মানে এটা লেখার পরে, এভাবে লেখার পরে আবার সুতরাং সংখ্যাটি এত, এভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করা শিখব। হ্যাঁ, বৃহত্তম অঙ্ক এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে বের করব সেভাবে সেটাই আমরা শিখব। হুম। যেমন মনোযোগ দিয়ে পড়ো।
যেমন তোমাকে যদি বলে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, একটা অঙ্ক নিতে পারবা। একটা অঙ্ক দিয়ে আমরা এখন শিখতেছি কিভাবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, আগে বৃহত্তমটা শিখি যে বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, যেমন একটি অঙ্ক দিয়ে, একটি অঙ্ক দ্বারা বা দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা দেখো কত হবে বলো তো। তোমরা কি জানো একটা অঙ্ক দিয়ে সবচেয়ে বড় কি সংখ্যা লেখা যায়? যে কোনো এক, 9। যে কোনো একটা অঙ্ক দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা 9 লেখা যায়, ঠিক আছে? এর চেয়ে বৃহত্তম সংখ্যা আর নাই। এই কারণ হচ্ছে বাকি সবাই ছোট। দেখো, শূন্য তো ছোট, শূন্য তো মানি নাই। একও 9 এর চেয়ে ছোট, দুইও ছোট, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের যতগুলা অঙ্ক আছে সবার বড় হচ্ছে 9, ঠিক আছে? সবার বড় হচ্ছে 9, দেখা যাচ্ছে? সবার বড় কে? আমাদের যতগুলো অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে। আমাদের কয়টা অঙ্ক আছে গণিতে? 10টা। 10টা অঙ্ক 10টা। আছে। এই 10টার মধ্যে সবার বড় কে? 9। 9। আর আর সবার ছোট? 1। সবার 1। সবার ছোট 1 না, সবার ছোট হচ্ছে 0। হ্যাঁ, সবার ছোট 0। তাহলে সবচেয়ে একটা অঙ্ক দিয়ে সবচেয়ে সবার বড় কি হবে? 9, তাই না? বুঝা গেল? এখন যদি বলে দুইটা অঙ্ক, দুইটা অঙ্ক দিয়ে, দুইটা অঙ্ক দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে বলো তো? 99। 99। 99। কারণ হচ্ছে এই 99 এর চেয়ে বড় আর কোনো সংখ্যা নাই। দুইটা অঙ্ক থাকবে এরকম, আর কোনো বড় সংখ্যা নাই 99 এর চেয়ে, ঠিক আছে? বাকি সবাই ছোট, বাকি সবাই ছোট। এবার বলো, এবার বলো 7 অঙ্কের, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টি 9। 7টি 9। 7টি 9, গুড। তাহলে এই 7টি 9 আমরা এভাবে বসাই দিব, ঠিক আছে? তাহলে এগুলাই আমাদের আনসার হবে। পরীক্ষায় তোমাকে একটি অঙ্ক, দুইটি অঙ্ক, 7টি, 5টি, 10টি, 11টি যাই দেওয়া থাকুক, সেটাকে এইভাবে লিখতে পারবো না? হ্যাঁ। ঠিক আছে, এবার আমাদেরকে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমাদেরকে এবার যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা বের করো, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বের করো। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো কত? এক অঙ্কের এক অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলতো? 0। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0 হবে। 0। 1। হ্যাঁ, দেখো, আমরা যদি কোথাও শুধু শূন্য লিখি, আসলে কি সেটা কি কোনো মান প্রকাশ করে না, ঠিক আছে? শুধু শূন্য লিখলে কোনো মান প্রকাশ করে না। প্রথম অঙ্কটা সব সময় ডান দিক থেকে, প্রথম অঙ্কটা যে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে ডান দিকের অঙ্ক কখনোই শূন্য হতে পারবে না, ঠিক আছে? আমরা যে কোনো সংখ্যা যখন আমরা বানাইতে যাব, তখন ডান দিকের প্রথম অঙ্ক শুধু শূন্য হতে পারবে না। এটা গণিতের নিয়ম। হ্যাঁ, শুধু শূন্য হতে পারবে না, কারণ শূন্যের কোনো মান নেই, ঠিক আছে? অবশ্যই একটা সার্থক অঙ্ক থাকতে হবে। সার্থক অঙ্ক অঙ্ক কয়টা? 9টা। 1 থেকে 9 পর্যন্ত। শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। তাহলে প্রথম অঙ্কটা কি হইতে হবে? সার্থক অঙ্ক হইতে হবে। বুঝছো? জি। বুঝছো? জি, বুঝছি। হ্যাঁ, তাহলে প্রথম শূন্য দেওয়া যাবে না। এবার আসো, যদি বলে দুই অঙ্কের, দুই অঙ্ক দ্বারা, দুই অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলতো? 2 অঙ্কের 1। 0 1। শূন্য আগে হবে না পরে হবে? পর। পরে।
শূন্য কি আগে হবে না পরে হবে? পরে। পরে হবে। ঠিক আছে, কারণ শূন্য আগে লেখার কোনো মান, শূন্য আমি যতগুলা আমরা শূন্য যতই আগে দেই এটা কি শুধু একই না? আমরা জি। কোনো অঙ্কের আগে যতই মানে কোনো সংখ্যার আগে আমরা যত ইচ্ছা শূন্য বসাই তাই এটা সেটার কোনো মূল্য নেই। সেটার কোনো মূল্য নেই, কারণ আমরা যদি 1 লক্ষ শূন্য বসাই, এই সংখ্যার আগে যদি 1 লক্ষ শূন্য বসাই তার কোনো মান নেই। ঠিক আছে, কিন্তু আমরা যখন শূন্য ডান দিকে বসানো শুরু করব, কোনো অঙ্কের পাশে আমরা যখন শূন্য বা বসানো শুরু করব, ডান দিকে কিন্তু মান আছে এখানে কত, একক দশক শতক হাজার, হ্যাঁ, লক্ষ হাজার অযুত লক্ষ 1 লক্ষ, তাই না? জি। কিন্তু আমরা যদি বাম দিকে শূন্য দিতাম এই একের, তাহলে কি আমরা এটা এটা কত লিখবো বলো তো, কথায় শুধু 1 লিখবো না? জি। জি। হ্যাঁ, তাহলে আমরা বাম দিকে শূন্য দেওয়ার কোনো মানে হয় না, আমরা দিব না। তো এটা দেওয়া যাবে না। আমরা প্রথমে একটা সার্থক অঙ্ক লিখতে হবে, এটা আমাদের নিয়ম, যে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদেরকে একটা সার্থক অঙ্ক বসাতে হবে, তারপরের গুলা শূন্য দিতে পারবো, তারপরের গুলা শূন্য হবে। কারণ শূন্যের চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো আর নেই, আছে? না। নেই। শূন্যের চেয়ে ক্ষুদ্রতম অঙ্ক আর নেই বা সংখ্যা নেই। তাহলে আমরা এভাবে 2 অঙ্কেরটা বের করলাম, এরপরের গুলো আমরা বের করব। এরপরে আমরা দেখি 3 অঙ্কেরটা কত হবে, দেখি বলো তো 3 অঙ্কেরটা কত হবে। 3 অঙ্কের তিন অঙ্কের এক- বলো তো কত? 100। 100। 100 হবে। 100 হবে, ঠিক আছে। প্রথমটা সার্থক অঙ্ক, বাকিগুলো শূন্য দিয়ে দিবা, শেষ। তারপর যদি বলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8। না, না। 7টা শূন্য। 1 লিখতে হবে, তারপরে কি 7টা শূন্য, 7টা শূন্য। 7টা শূন্য হবে। গুড, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা বাকি অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করবা। যেমন ধরো ধরো অনুশীলনীতে দেখো, অনুশীলনীটা বের করো, এই 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা, 4 নং, পাইছো? 4 নং। হ্যাঁ। চার 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। হ্যাঁ, 9 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, পারবে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এগুলো এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো করবা। স্যার শুধু একটাই? না, আমরা আরো করব, করার পর আরো আরো হোমওয়ার্ক দিব। এবার দেখো 5 নাম্বার কি বলছে, দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে, তাই না? জি। এটা কি পারবা? স্যার বুঝি নেই। এটা পারবা কিনা, 5 নাম্বার পারবা কিনা? পাঁচ। 5 এর ক পারবা কিনা? হ্যাঁ, পারবো। পারবো। আচ্ছা, কি করবো প্রথমে একটু বলো তো, মুখে মুখে। একই অঙ্ক একবার প্রথমে ছোট থেকে বড় সাজাবো, তারপর বড় থেকে ছোট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আশা করি তোমরা ঘটনাটা বুঝছো কিভাবে করবা, কিন্তু তাও আর একটু বিস্তারিত আমি একটু বলি, যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করা যাবে। একটা অঙ্ক কয়বার ব্যবহার করা যাবে? একবার। একবার। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলা দিয়ে একবার ব্যবহার করা যাবে। দেখো এখানে কিন্তু এই যে 9 কয়বার ব্যবহার করছি, দেখো এখানে 9 6বার ব্যবহার করছি, সরি 7বার, 9 7বার ব্যবহার করছি। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানানোর ক্ষেত্রে তো এরকম 7বার নেওয়া যাবে না, যেহেতু প্রশ্নে বলে দিছে। কিন্তু আগের অঙ্কে কিন্তু বলে নাই যে বৃহত্তম সংখ্যা গঠন করার বেলায় একটা অঙ্ক একবার একাধিকবার নেওয়া যাবে না, এটা কিন্তু বলে নাই। যেহেতু প্রশ্নে বলে দিছে একটা অঙ্ক একবারে নিতে পারবা,
সেহেতু তুমি আহ, এই 5 নং অঙ্কে একই অঙ্ক বারবার বসাতে পারবা না, ঠিক আছে? জি। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বরটা একটু করি। 5 নম্বর কি বলছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করা যাবে। 5-এর ক কি বলছে? 4, 5, 1, 2, 8, 9 কি কি অঙ্ক দেওয়া আছে সেটা আমরা আগে একটু লিখে নিই। 4, 5, 1, 2, 8, 9, 3, তাই না? আহ, 3 একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে কয়টা অঙ্ক আছে? 3, 3, 6 আর 1, 7, 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা বানাইতে বলছে। সেটা আমরা দেখি কিভাবে বানাবো। প্রথমে আমরা বড় থেকে, যেহেতু আগে বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে আমরা আগে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা বানানোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে বড় থেকে ছোট সাজাইতে হবে। বড় থেকে ছোট সাজাবে। সবার বড় কে? 9। 9। সবার 9। সবার বড় 9, তার ছোট হচ্ছে 8, তার 8। তার ছোট 8। হচ্ছে, তার ছোট 5, তার ছোট কে? 4, 4। তার ছোট কে? 3, 3। তার ছোট 2, তার ছোট 2। 1। এক 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 তাহলে এখন আমরা দেখো, এখন কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে গেছি কিভাবে লিখবো। হ্যাঁ, বড় থেকে ছোট সাজাবা। সাজানোর পর আমরা লিখব যে 7 অঙ্কের একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করি, এই কথাটা লিখতে হবে। একই অঙ্ক, দেখে দেখে লিখবা, বইয়ে তো লেখাই বলাই আছে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, কত হবে? এই যে সিরিয়ালি লিখবা। সবার বড় হচ্ছে 9, তার ছোট 5, 8, তার ছোট 5, তার ছোট 4, তার ছোট 3, তার ছোট 2, তার ছোট 1। এখানে দেখো, এই যে আমরা সংখ্যাটা লিখলাম, এর চেয়ে এই 7টা অঙ্ক দিয়ে এর চেয়ে বড় সংখ্যা আর তুমি শত চেষ্টা করেও বানাতে পারবে না। তাহলে এটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। বুঝছো? বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলে তাহলে বুঝছো কিভাবে সাজাবা? সাজাবা এইভাবে, হ্যাঁ বুঝছি। এভাবে সাজিয়ে লিখবা, ঠিক আছে? এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বললে তখন তুমি কি করবা? ছোট থেকে বড় সাজাবা। এই যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজাবা, মানে ঊর্ধ্বক্রম। ছোট থেকে বড় মানে কি? ঊর্ধ্বক্রম। 1, 2, 3, ওটা দেখে দেখেই লিখে দিতে পারো, সমস্যা নাই। 4, 5, 8, 9। হ্যাঁ, এখন কি করবা? এই যে এই কথাটা আবার লিখবা। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি সম্পূর্ণ লাইনটা লিখলাম না, তোমরা সম্পূর্ণ লাইন লিখবা। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা লিখবা। এই পুরোটা লিখার পর এখানে লিখবা ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত হবে? 1, 2, 3, 4, 5, 8, 9, তাই না? তাই, ঠিক আছে? বুঝছো? জি। তাহলে এই দুইটা আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা বের করবা। খ নাম্বারটাও ট্রাই করবা, ঠিক আছে? খ নাম্বার, তাহলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। আরো 2টা অঙ্ক 6, 7 আছে, সেগুলা নিজেরা একটু ট্রাই করো, না পারলে আমি আগামী দিন ক্লাসে করিয়ে দিব, ঠিক আছে? জি। ক্লাসে করিয়ে দিব। হোমওয়ার্ক থাকবে। তোমাদের হোমওয়ার্ক কি থাকবে জানো? এই অধ্যায় পুরোটাই, এই অধ্যায় পুরোটাই, এই অধ্যায় পুরোটা কি তোমরা দুইজন কেউ করছো? আগে কোনো হোমওয়ার্ক করছো? না, আমি পুরোটা করিনি। আচ্ছা, তাহলে এটা পুরোটা অধ্যায় করে ফেলবা। হ্যাঁ, করে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। তোমরা যারা ক্লাস 6 এর জন্য, ওই গ্রুপটাতে ছবি আপলোড করে দিবা, আমরা দেখবো, ঠিক আছে? বুঝছো? তাহলে হোমওয়ার্ক কি থাকবে? 1.1-এর সম্পূর্ণ, ঠিক আছে? বুঝছো? হুম। হ্যাঁ, জি। কোথাও কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে জানাবা, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে আগামী ক্লাসগুলোতে 8টার সময়, হ্যাঁ 8টার সময় জয়েন হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, জি। আজকে তাহলে এই পর্যন্তই। হোমওয়ার্ক গুলো করে জমা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি।